আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় উৎপাদনের উপকরণ। আমরা অলরেডি এটার উপরে আমরা দুটা ক্লাস নিয়েছি। পার্ট 1 পার্ট 2 নেওয়া হয়েছে। তো আজ হচ্ছে আমাদের আহ এই প্রশ্নগুলো দেওয়া ছিল গতদিন। তোমরা কি প্রশ্ন উত্তরগুলো করেছো বাসায়? সিয়াম, সৌম্য, ফাগুন? জি স্যার, কিছু কিছু আচ্ছা পড়া হয়েছে। আচ্ছা। করেছিলাম আজকে স্যার। আলোচনার বিষয়বস্তু হচ্ছে পর্ব 3, শ্রম দক্ষতা কি, এর উপর প্রভাব বিস্তারকারী উপাদান, আর শ্রম বিভাগ কি, এর সুবিধা ও প্রকার কি। এই দুটো প্রশ্নের উত্তর আজকে আলোচনা হবে। তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে, যেখানে লিখে নেওয়ার সেটা লিখে নিবে। দেখো যে আমরা ওকে স্যার। কিন্তু উৎপাদনের মৌলিক উপকরণ, অর্থাৎ উৎপাদন উপকরণ বলতে উৎপাদন করতে, অর্থাৎ মানুষ প্রাকৃতিক সম্পদগুলোকে ব্যবহার করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা আহ, বা রূপদান করা নামই হচ্ছে উৎপাদন, যেটা মানুষের অভাব বা চাহিদা মোচন করতে পারে, বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারে। তো মানুষ কি করে, এই সকল প্রাকৃতিক সম্পদগুলোর এক রূপ থেকে অন্য রূপে রূপদান করতে চাইলে মানুষের অনেক শারীরিক ও মানসিক পরিশ্রম করতে হয়, তাই না? তো শ্রম বলতে উৎপাদন কাজে নিয়োজিত মানুষের শারীরিক ও মানসিক সকল প্রচেষ্টাকে বোঝায়, যা অর্থ উপার্জনের সাথে সম্পৃক্ত। আরেকটি হচ্ছে যে মানুষের যে শারীরিক ও মানসিক যে কোনো প্রকার আংশিক বা সম্পূর্ণ পরিশ্রম, যা অর্থ উপার্জনের জন্য করা হয় এবং যা নিছক আনন্দ দেওয়ার জন্য করা হয় না, তাকে শ্রম বলে। নিছক আনন্দ কেন বলা হয়েছে? যে তোমার মনের আনন্দ, মনের ইচ্ছা পূরণ করার জন্য, কোন অর্থনৈতিক বেনিফিট হওয়ার উদ্দেশ্য নয়, বরং তোমার মনের আনন্দ পাওয়ার জন্য তুমি অনেক কিছু করতে পারো। সাইকেল চালাতে পারো, মোটরসাইকেল চালাতে পারো, খেলাধুলা করতে পারো, তাই না? গল্প গুজব করতে পারো, ইত্যাদি করতে পারো। এগুলো নিছক আনন্দ দানের জন্য। কিন্তু সেই আনন্দের পেছনে যে পরিশ্রম গুলো হয় সেগুলোকে আমরা শ্রম বলি না, বরং তাকে শ্রম বলবো যা অর্থ উপার্জনের সাথে জড়িত, এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর করা যায়, বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে এমন কোনো কিছু তৈরি করার জন্য যে শারীরিক ও মানসিক পরিশ্রম করা হয়, তাই হচ্ছে শ্রম। তো আমরা জানি যে এই শ্রমের আহ শ্রমের উপরে শ্রমের দক্ষতা আমরা আলোচনা করতে পারি। প্রথম প্রশ্ন ছিল যে শ্রম দক্ষতা কাকে বলে। যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে একটি নির্দিষ্ট সময় শ্রমিকের পূর্বের তুলনায় অধিক পরিমাণে পণ্য ও সেবা উৎপাদনের ক্ষমতাই হলো শ্রম দক্ষতা। অন্যান্য অবস্থা অপরিবর্তিত মানে হচ্ছে যে তুমি জানো ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই চারটি উপকরণ, এই চারটি উপকরণ। তো ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এর মধ্যে শ্রম বাদ দিয়ে বাকি তিনটি উপকরণ তুমি অপরিবর্তিত রেখে এক শ্রে- অপরিবর্তিত রেখে একই শ্রম দিয়ে পূর্বের তুলনায় বর্তমানে অধিক উৎপাদন করার দক্ষতাই হচ্ছে শ্রম দক্ষতা। কি ঠিক আছে তো? অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে একটি নির্দিষ্ট সময় শ্রমিকের পূর্বের তুলনায় অধিক পরিমাণে পণ্য ও সেবা উৎপাদনের ক্ষমতাই হলো শ্রম দক্ষতা বা শ্রমিকের দক্ষতা। তোমরা কি এটা বুঝতে পারছো? যতটুকু স্যার, ভূমি ছিল ততটুকুই, মূলধন যতটুকু ছিল ততটুকুই, সংগঠন যেভাবে চলছিল ওভাবেই, তাই না? এখন এটার মধ্যে যে পরিমাণ আমি শ্রম দিচ্ছি, সেই শ্রম দিয়ে পূর্বে যা উৎপাদন হতো তার চেয়ে বেশি উৎপাদন, তার চেয়ে বেশি উৎপাদন করার বেশি সক্ষমতাই উৎপাদন। হচ্ছে আমাদের শ্রম দক্ষতা বা শ্রমিকের দক্ষতা। তো এই যে শ্রম দক্ষতা বা শ্রমিকের দক্ষতা আহ নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপর। দক্ষতা কি আমি যদি একটু বলি, দুজন ব্যক্তি এ এবং বি, এ মিনিটে 30টা ওয়ার্ড টাইপ করতে পারে বাংলায়, আর বি হচ্ছে মিনিটে 10টা ওয়ার্ড টাইপ করতে পারে। তোমার এই যে 1 মিনিট, একই সময় একজন ব্যক্তি মিনিটে 30টা টাইপ করছে আর একজন মিনিটে 10টা টাইপ করছে, কার দক্ষতা বেশি, এ না বি এর? এ। এ। এ, তাই না? এই যে একই সময়, যেহেতু দক্ষতার কথা বলা হচ্ছে যে একই সময়ে পূর্বের তুলনায় বর্তমানে অধিক বেশি উৎপাদন সেবা উৎপাদন করার প্রক্রিয়াকেই বলা হয় শ্রম দক্ষতা। আমরা যদি বলি এ গত মাসে মিনিটে 20টা টাইপ করতো, এখন সে মিনিটে 30টা টাইপ করছে। একই সময় একই মেশিন ব্যবহার করেছে, আগে যেখানে 20টা উৎপাদন করতো সেখানে এখন 30টা টাইপ করছে। এই যে অধিক উৎপাদন করার সক্ষমতা, এটা কি তোমার কি কাছে কি মনে হয়, দক্ষতা বেশি বৃদ্ধি পেয়েছে না? জি স্যার। স্যার। রাইট।
এটার পেছনে কারণ কি? এই যে দক্ষতা বৃদ্ধি পেয়েছে, দক্ষতা বৃদ্ধি পাওয়ার পেছনে কারণ কি? পূর্বে 20টা টাইপ করতে এখন 30টা, তাহলে পূর্বে 20টার পেছনে কি কারণ ছিল, এখন 20টা 30টা টাইপ হচ্ছে, 10টা বেশি টাইপ হচ্ছে, তাহলে কি কারণের পেছনে? সেই কারণগুলো কি কি? আমরা বলবো যে এই সকল কারণে, এই যে তুমি 6টা 6টা 12টা দেখতে পাচ্ছ, এই 12টার আমরা ইতিবাচক দিকগুলো হচ্ছে আমাদের দক্ষতা বৃদ্ধির কারণ, আর এগুলো নেতিবাচক কারণ হচ্ছে আমাদের দক্ষতা হ্রাসের কারণ। তো আমরা দক্ষতার উপর প্রভাব বিস্তারকারী, অর্থাৎ মানুষের দক্ষতা বৃদ্ধি পায় কমে যায়, এর পেছনে কতগুলো কারণ রয়েছে। এই কারণগুলো আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখবো যে ব্যক্তিগত গুণ। দেখো, ব্যক্তিগত গুণ কার ব্যক্তিগত গুণ? একজন শ্রমিক কর্মচারীর ব্যক্তিগত গুণ, যে গুণগুলো সে জন্মগ্রহণ করার সাথে সাথে বা জন্মগতভাবেই লাভ করে থাকে। যেমন কিছু কিছু মানুষ অনেক বেশি লম্বা, সুস্বাস্থ্যের অধিকারী, নীরোগ, সুঠাম দেহের অধিকারী, শক্তিশালী, আছে না, লম্বা, এই যে বিষয়গুলো, এইগুলো মানুষের ব্যক্তিগত গুণ যা জন্মগতভাবেই পেয়ে থাকে। কি তাই না? বলো দেখে, মানুষ লম্বা, খাটো, এগুলো কি জন্মগত ভাবে নাকি নিজের ইচ্ছায় এটা পরিবর্তন করা যায়? জন্মগত ভাবে। জন্মগত ভাবে। এই গুণগুলো হচ্ছে ব্যক্তিগত গুণ। যে সকল মানুষ সুঠাম দেহের অধিকারী, লম্বা, শক্তিশালী, নীরোগ, এই ব্যক্তিগুলো সাধারণত অনেক বেশি দক্ষতার সহিত কাজ করতে পারে, অনেক কাজ করতে পারে। এরপর হচ্ছে শিক্ষা ও প্রশিক্ষণ। তুমি জানো যে একজন শিক্ষিত ব্যক্তি এবং প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তির দক্ষতা অনেক বেশি, আর একজন অশিক্ষিত এবং অপ্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তির দক্ষতা অনেক কম। সুতরাং যে সকল ব্যক্তির শিক্ষা এবং প্রশিক্ষণ রয়েছে, ওই সকল ব্যক্তির দক্ষতা বৃদ্ধি পাবে, অথবা যে সকল ব্যক্তির শিক্ষা প্রশিক্ষণ গ্রহণ করবে তাদের দক্ষতা বৃদ্ধি পাবে। আর যে সকল ব্যক্তির শিক্ষা ও প্রশিক্ষণ নেই, সেই সকল ব্যক্তি চাইলেও নিজের দক্ষতা ওইভাবে শিক্ষা এবং শিক্ষিত এবং প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তিদের তুলনায় বাড়াতে পারবে না। সুতরাং আমরা বলবো যে একজন শ্রমিক কর্মচারী যদি শিক্ষিত হয় এবং প্রশিক্ষণ প্রাপ্ত হয়, তার দক্ষতা বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে, বলো তো দেখি? বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে। ওকে, জলবায়ুর কথা বলা হয়েছে। জলবায়ু হচ্ছে যে, তুমি জানো যে এক এক অঞ্চলের জলবায়ু এক এক রকম। বাংলাদেশের জলবায়ু হচ্ছে নাতিশীতোষ্ণ জলবায়ু, অর্থাৎ নয় শীত নয় উষ্ণ। অর্থাৎ এখানে দেখবে যে গরমের সময় একটু গরম, ওই অতিমাত্রায় গরম পড়ে না, আবার শীতের সময় এমন শীত পড়ে না যে তুষার পড়ে, তাই না? তো আবার দেখবো যে কিছু কিছু দেশের জলবায়ু হচ্ছে অনেক ঠান্ডা। তো যে সকল দেশের জলবায়ু ঠান্ডা, সেই সকল দেশের মানুষগুলো অনেক বেশি পরিশ্রমী হয়। কারণ হচ্ছে যে এরা যেহেতু আবহাওয়া ঠান্ডা থাকে, এরা অনেক বেশি পরিশ্রম করার পরেও এদের শরীরটা বেশি ক্লান্ত হয় না। সুতরাং ক্লান্ত না হওয়ার ফলে ওরা বেশি বেশি অনেক বেশি কাজ করতে পারে। আর যে সকল দেশের জলবায়ু অনেক উষ্ণ, এরা অল্প একটু পরিশ্রম করেই কিন্তু আমরা মানে ওরা ওই ক্লান্ত হয়ে যায়। আমরা যদি শীতকালের কথা বলি, শীতকালে মানুষরা অনেক বেশি পরিশ্রম করতে পারে, আবার গরমকালে অল্প একটু কাজ করে ওদেরকে বিশ্রাম নিতে হয়। তো এই যে অঞ্চলের জলবায়ু উষ্ণ, সে অঞ্চলে মানুষের শ্রম দক্ষতা হ্রাস পায়। আর যে সকল অঞ্চলের জলবায়ু ঠান্ডা, সে সকল অঞ্চলের হচ্ছে কি বলবো, এটার মানুষ অনেক বেশি কর্মঠ হয়। নেক্সট হচ্ছে পারিশ্রমিক। পারিশ্রমিক অর্থাৎ যে সকল অঞ্চলের যে সকল দেশ বা প্রতিষ্ঠানের শ্রমিকের পারিশ্রমিক তাদের শ্রম দক্ষতা এবং কাজের ধরন অনুযায়ী পেয়ে থাকে, অর্থাৎ প্রত্যাশা অনুযায়ী পেয়ে থাকে, ওই সকল শ্রমিকরা কাজের প্রতি বেশি ডেডিকেটেড থাকে, আন্তরিক থাকে। তো আন্তরিকতার ফলে কি হয়, এরা কাজ স্বাচ্ছন্দ্য করতে পারে, ঠিক আছে, কাজ স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে এবং এরা অনেক বেশি মনোনিবেশ হয়। আর এই স্বাচ্ছন্দ্য ফিল, কাজ করতে আনন্দ পাওয়া এবং মনোনিবেশ করার মতো সুযোগ সুবিধা যখন শ্রমিকরা পাবে, তখন ওদের দক্ষতা বৃদ্ধি পাবে। কর্মীদের মনোভাব, তোমরা জানো যে মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি ব্যক্তিগত গুণগুলো থাকার পরেও, ব্যক্তিগত গুণ কি, অনেক বেশি সুঠাম দেহের অধিকারী, নীরব, লম্বা চূড়া, এরকম ব্যক্তি হওয়ার পরও যদি ওই শ্রমিকদের আন্তরিকতা, মনোভাব, কাজের প্রতি ইতিবাচক মনোভাব না থাকে, ওই শ্রমিকরা নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারবে না। কি বুঝতে পারছো এটা আমার কথা? জি স্যার। রাইট। ইয়েস স্যার। যে সকল শ্রমিকদের মনোভাব কাজের প্রতি নেতিবাচক হবে, ওরা কোনোদিন কাজের প্রতি মনোনিবেশ করতে পারবে না। আর যদি মনোভাব স্ট্রং থাকে, কাজের প্রতি ধনাত্মক হয়, তাহলে ওরা অনেক বেশি কাজ করবে, কাজকে খেলাধুলার মতো মনে করবে, ওরা অনেক বেশি কাজ করার চেষ্টা করবে। আর এটাই শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি করবে। এরপর হচ্ছে উৎপাদন উপাদানের মিশ্রণ। উৎপাদন উপাদানের মিশ্রণ মানে হচ্ছে যে, তোমরা জানো যে উৎপাদন করতে অনেক উপকরণ লাগে, যেমন
আহ, আহ, শ্রমিক কর্মচারী, অর্থ, তারপরে হচ্ছে যে মূলধন, তারপরে হচ্ছে যে কাঁচামাল, যন্ত্রপাতি, বাজার ইত্যাদি। এই উপকরণগুলোর হচ্ছে মিশ্রণটা যদি ভালো হয়, তাহলে শ্রমিকদের কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ ফিল করবে। যেমন কেমন মিশ্রণ? তুমি উৎপাদন করতে চাইলে শুধু টাকা পয়সা দিয়ে উৎপাদন করা যাবে? না স্যার। শুধু মেশিন থাকলে উৎপাদন করা যাবে? না স্যার। না। তাহলে হচ্ছে যে একজন যখন শ্রমিক কাজ করবে, তার হেল্পার লাগবে, তার উন্নত মেশিন লাগবে, পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সা লাগবে, পর্যাপ্ত উন্নত মানের কাঁচামাল লাগবে। এইগুলোর মিশ্রণটা যখন সুন্দর হবে, তখন শ্রমিকরা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং ওদের কাজ করতে আন্তরিকতা বৃদ্ধি পাবে, শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি পাবে। এরপর আসলে কি কাজের শর্ত দেখো। শ্রম দক্ষতার উপর প্রভাব বিস্তারকারী অন্য উপকরণগুলো হচ্ছে কাজের শর্ত। শর্ত কি? যে সাধারণত কাজ সম্পন্ন করতে যে সকল শর্ত আরোপ করা হয়, যেমন কি কি শর্ত আরোপ করা হয়? 1 মাসের মধ্যে শেষ করতে হবে, এটা একটা শর্ত। তারপরে হচ্ছে যে আহ অপচয় হওয়া যাবে না, এটা একটা শর্ত। উন্নত যন্ত্রপাতি ব্যবহার করা, এটা একটা শর্ত, তাই না? পর্যাপ্ত পরিমাণে শ্রমিক কর্মচারী থাকা, এটা একটা শর্ত। এই যে শর্তগুলো যদি ইতিবাচক হয়, তাহলে শ্রমিকরা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। আর যদি আহ ইতিবাচক না হয়, তাহলে কাজ করতে এই শর্তগুলো বাধাগ্রস্ত করবে এবং শ্রমিকদের দক্ষতা হ্রাস পাবে। এরপর আসলে দিকে কর্ম পরিবেশ। তোমরা জানো যে শ্রমিকরা যে পরিবেশে কাজ করে সেটাকে বলা হয় কর্ম পরিবেশ। এই কর্ম পরিবেশ যত উন্নত হবে, শ্রমিকরা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। সুতরাং উন্নত কর্ম পরিবেশ শ্রমিকদের কর্মদক্ষতাকে বৃদ্ধি করে। আর যদি কর্ম পরিবেশ অনুন্নত হয়, দেখা যায় যে প্রাকৃতিক আলো আসে না বা জানালা নেই, সূর্যের আলো ঘরে পৌঁছায় না, রুমের মধ্যে অনেক গরম, ফ্যান নেই, তারপর হচ্ছে যে সম্পর্কর আহ অবনতি শ্রমিক মালিকের মধ্যে সম্পর্কের অবনতি। যদি এই ধরনের উপকরণগুলো থাকে, কর্ম পরিবেশ যদি খারাপ হয়, শ্রমিকদের দক্ষতা হ্রাস পাবে, অর্থাৎ শ্রমিকরা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। সুতরাং উন্নত পরিবেশ আমাদের শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি করে। জীবনযাত্রার মান। জীবনযাত্রার মান হচ্ছে যে কার জীবনযাত্রার মান কথা বলা হয়েছে? যে শ্রমিকদের জীবনযাত্রার মান। শ্রমিকরা যদি উন্নত জীবনযাপন করতে পারে, তুমি জানো যে জীবনযাত্রার মান অনেক কিছুর উপর ডিপেন্ড করে। কিসের উপর ডিপেন্ড করে? যে মানুষের জীবনযাত্রার মান ডিপেন্ড করে মানুষের আয়, সঞ্চয়, ভোগ প্রবণতা, সুযোগ সুবিধা ইত্যাদির উপর ডিপেন্ড করে। তো শ্রমিকদের যদি হচ্ছে ইনকাম কম হয়, তাহলে ওদের সঞ্চয় কম হবে, ভোগ প্রবণতা কম হবে, উন্নত জীবনযাপন ওদের হবে না। সুতরাং এই সকল মানুষকে দিয়ে শ্রম দক্ষতা বৃদ্ধি করা সম্ভব নয়। দিন আনে দিন খায়, অভাব অনটন লেগেই আছে, এই সকল ব্যক্তিদের জীবনযাত্রার মান কি ভালো না খারাপ বলবো? বলো তো দেখি অনন, এই সকল মানুষদের জীবনযাত্রার মান ভালো না খারাপ? সৌম্য, সিয়াম? জি স্যার, আরেকবার বলুন। খারাপ। এই সকল মানুষের জীবনযাত্রা মান খারাপ, অর্থাৎ দিন আনে দিন খায়, একবেলা খেতে পারে তো আরেক বেলা খেতে পারছে না, তাই না? নুন আনতে পান্তা ফুরায়, বা এরকম একটা অভাব অনটন যাদের সংসারে লেগেই আছে, তাদের জীবনযাত্রা মান ভালো না খারাপ? খারাপ স্যার। খারাপ। তাহলে এই সকল মানুষ কাজ করতে গিয়ে সবসময় সংশয়ের মধ্যে থাকে, অন্য চিন্তাগ্রস্তের মধ্যে থাকে। সুতরাং এদেরকে দিয়ে ভালো কাজ আদায় করা যায় না। সুতরাং এদের শ্রম দক্ষতা বৃদ্ধি পাবে না। তোমাকে বুঝতে পারছো? জি স্যার। ব্যবহৃত যন্ত্রপাতি, যে সকল যন্ত্রপাতি আহ উন্নত, সে সকল যন্ত্রপাতি দিয়ে কাজ করতে শ্রমিকরা স্বাচ্ছন্দ্য বোধ করবে, উন্নত পণ্য উৎপাদন হবে, অপচয় কম হবে, শ্রমিকের দক্ষতা বৃদ্ধি পাবে। শ্রম বিভাগ, তোমরা জানো যে শ্রম বিভাগ শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি করে। শ্রম বিভাগের উদ্দেশ্য হচ্ছে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি করা। সুতরাং শ্রম বিভাগ হচ্ছে কাজের ধরন অনুযায়ী, কাজের একই ধরনের কাজকে আলাদা আলাদা করে ভাগ করার নাম হচ্ছে শ্রম বিভাগ। শ্রম বিভাগ হচ্ছে কাজের বৈশিষ্ট্য অনুযায়ী কাজগুলোকে ভাগ করা এবং কাজের দায়িত্ব কর্তব্য নির্ধারণ করা এবং উপযুক্ত দক্ষ শ্রমিকের উপর অর্পণ করার নাম হচ্ছে শ্রম বিভাগ। তো একজন ব্যক্তিকে যখন শ্রমগুলোকে ভাগ করা হয়, তখন একজন শ্রমিক একই কাজ বারবার করতে করতে এই কাজের প্রতি তাদের দক্ষতা বৃদ্ধি পায়। সুতরাং এভাবেই শ্রম দক্ষতা বৃদ্ধি পায়। এরপরে নৈতিক চরিত্র।
নৈতিক চরিত্র যদি ভালো হয় শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি পায়। যাদের নৈতিক চরিত্র ভালো নেই, যারা মদ খায়, ঘুষ খায়, জুয়া খেলে, বা অন্য নেশা জাতীয় খাবারগুলো খায়, এই সকল ব্যক্তিরা অনেক সময় অবসাদগ্রস্ত থাকে, মানসিক চিন্তাগ্রস্ত থাকে, মানসিকভাবে শান্তি তাদের মধ্যে থাকে না। সুতরাং এই সকল ব্যক্তিদের কাজের প্রতি আন্তরিকতা থাকে না এবং এদের শ্রমের দক্ষতা আস্তে আস্তে হ্রাস পায়। বুঝতে পারছো? ক্লিয়ার তোমাদের কাছে? বলো তো, এই যে শ্রম দক্ষতার উপর প্রভাব বিস্তারী উপাদানগুলো তোমাদের বুঝতে অসুবিধা হলো কি? স্যার শ্রম বিভাগটা একটু আরেকবার বুঝিয়ে দিবেন স্যার। শ্রম বিভাগ হচ্ছে, ধরো যে তোমার একটা প্রতিষ্ঠানে উৎপাদন বিভাগ আছে, ক্রয় বিভাগ, হিসাব বিভাগ, অর্থ বিভাগ, মানব সম্পদ বিভাগ আছে। এরকম দেখো তো, ক্রয় বিভাগের কাজ আর বিক্রয় বিভাগের কাজ কি একই কাজ? না স্যার। না। সুতরাং যে ব্যক্তি ক্রয়ের কাজে পারদর্শী তাকে ক্রয় কাজ করতে দেওয়া, যিনি বিক্রয়ের কাজ করতে পারদর্শী তাকে বিক্রয়ের কাজ করতে দেওয়া, যিনি উৎপাদন করতে পারদর্শী তাকে উৎপাদনের দায়িত্ব দেওয়া। তো একজন ব্যক্তি যখন একই কাজ বারবার করবেন, ওই কাজের দক্ষতা বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে? বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে। তুমি একটা অঙ্ক যদি একবার না করে দুইবার তিনবার করো, ওই অঙ্কটা তোমার মুখস্থ হয়ে যাবে। অনেকগুলো উপায় তোমার মধ্যে কাজ করবে, যে এই অঙ্কটা এইভাবে না হয় ওইভাবে পড়তে করা যায়। তার মানে তোমার দক্ষতা বৃদ্ধি পাবে, কাজ করার, কাজ সম্পূর্ণ করার অনেকগুলো উপায় তোমার মধ্যে ধরা দিবে। এগুলো শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি করে। ক্লিয়ার তোমাদের কাছে? জি স্যার। রাইট। এরপর আসলে থেকে শ্রম বিভাগ কাকে বলে। এরপরে শ্রম বিভাগের সুফল আমরা সংক্ষেপে আলোচনা করব। যে একটু আগে আলোচনা করলাম, উৎপাদনের ক্ষেত্রে বিশেষজ্ঞতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে উৎপাদন প্রক্রিয়ায় সম্পাদিত সকল কাজকে সমযোজিতা জাতীয়তার ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করা হলে তাকে শ্রম বিভাগ বলে। তার কারণ আমরা সাধারণত উৎপাদনধর্মী প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, সেগুলো প্রতিষ্ঠানে সাধারণত শ্রম বিভাগ বেশি দেখা দেয়। কারণ হচ্ছে উৎপাদন করতে তোমাকে ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, হিসাব বিভাগ, অর্থ বিভাগ, অনেকগুলো বিভাগে ভাগ করা হয়। এই বিভাগে যারা যে কাজে পারদর্শী, ওই বিশেষজ্ঞ, তাকে সেই কাজ সম্পন্ন করতে দেওয়া হয় এবং একজন আরেকজনকে সহযোগিতা করবে, এই শর্তে বিভিন্ন বিভাগে ভাগ করা হয়। এটার নাম হচ্ছে শ্রম বিভাগ। শ্রম বিভাগ, তো শ্রম বিভাগের প্রধান উদ্দেশ্য হচ্ছে শ্রম দক্ষতা বৃদ্ধি করা। কি ঠিক আছে? কাজগুলোকে অল্প সময় অল্প খরচে সম্পূর্ণ করা। তো শ্রম বিভাগ যদি করা হয় তাহলে কি কি সুফল আমরা পাবো, সেই সুফলগুলো একটু দেখতে যাচ্ছি। আমি সংক্ষেপে একটু বলি। যোগ্যতা অনুযায়ী কার্যবন্টন। তুমি জানো যে যোগ্যতা অনুযায়ী যিনি ক্রয় কার্যে পারদর্শী, যিনি বিক্রয় কার্যে পারদর্শী তাহলে বিক্রয় কাজে দেওয়া, যিনি উৎপাদন করতে পারদর্শী তাহলে উৎপাদন বিভাগ দেওয়া। তার মানে এখানে যে যে কাজে দক্ষ, যোগ্য, তাকে সে কাজ করতে সে কাজে তাদেরকে বন্টন করে দেওয়া হয়। শ্রমিকদের দক্ষতা নৈপুণ্যতা বৃদ্ধি পায়, অর্থাৎ কার্য বিভাগের ফলে শ্রমিকরা একই কাজ বারবার করার সুযোগ পায় এবং কাজ করতে করতে এদের দক্ষতা এবং নৈপুণ্যতা বৃদ্ধি পায়। উত্তম প্রশিক্ষণ কেন্দ্র, এটা একই জিনিস, যে কাজ করতে করতে যখন একই কাজ বারবার করে শ্রমিকরা, তখন সেটাতে যত ধরনের ভুল ভ্রান্তি হয় সেটা কিভাবে সমাধান করা যায় সেটা তার আয়ত্তে আসে, দখলে আসে। সুতরাং আমরা বলবো যে শ্রম বিভাগ শ্রমিকদের প্রশিক্ষণের একটি উপযুক্ত উত্তম ক্ষেত্র। তারপরে সম্পদের সৎ ব্যবহার। তুমি জানো যে শ্রম বিভাগের ফলে প্রতিষ্ঠানে নিয়োজিত যে সকল সম্পদ রয়েছে, সম্পদগুলো কি? কাঁচামাল একটা সম্পদ, মানব সম্পদ এটি একটি সম্পদ, তারপরে হচ্ছে শ্রমিক কর্মচারীর এটা একটা সম্পদ, তারপরে মেশিনারিজ একটি সম্পদ, টাকা পয়সা সম্পদ, বিল্ডিং বা যতগুলি স্থাপনা রয়েছে সবই সম্পদ। এই সম্পদগুলোর একটি সুষ্ঠু ব্যবহার হয়, কোনো কিছুর অপচয় হয় না। কি বুঝতে পারছো? এরপর হচ্ছে শ্রমের গতিশীলতা বৃদ্ধি। তার শ্রমের গতিশীলতা বৃদ্ধি কি? যে যখন একই শ্রমিক একই কাজ বারবার করে তখন ওই কাজে তার দক্ষতা বৃদ্ধি পায়। তখন ওই কাজ সংক্রান্ত যে কাজ সে করেছে, সেম কাজ অন্য কোনো প্রতিষ্ঠানে যদি হয়ে থাকে, অন্য কোনো প্রতিষ্ঠানে গেলেও তার গুরুত্ব বৃদ্ধি পায়। তখন সে বেশি ভিতরে বেশি সুযোগ সুবিধা পেয়ে ওই প্রতিষ্ঠানে চলে যাওয়ার সুযোগ পায়। এটা শ্রমিকদের দিকে সুবিধা, শ্রমিকদের দিক থেকে সুবিধা আর কি। যেমন ধরো যে আমরা যদি বলি যে যে সকল শ্রমিক উৎপাদনের কাজ করছে, পেনের উৎপাদন করছে, এখন পেনের উৎপাদন করতে করতে সে যদি চায় না সে ওই প্রতিষ্ঠান সুইচ করবে, তখন সে চায় যে গার্মেন্টস এর উৎপাদন করতে যাবে, পেন না স্কেল উৎপাদন যে প্রতিষ্ঠানে করছে সেখানে আমি যাব। তাহলে বলো দেখি, পেন উৎপাদনের অভিজ্ঞতা স্কেল উৎপাদনে গিয়ে ওই অভিজ্ঞতা কাজে লাগবে কি লাগবে না? লাগবে না। লাগবে। কেন লাগবে না? পেন উৎপাদনের কাজের অভিজ্ঞতা, কিভাবে একটা মেশিন অপারেট করতে হয়, শ্রমিকদেরকে হ্যান্ডেল করতে হয়, কি বুঝো নাই? শ্রমিকদেরকে হ্যান্ডেল করতে হয়,
তারপরের কাজগুলো কি কি, এগুলো যখন একটি পণ্য উৎপাদন করার ক্ষেত্রে প্রয়োগ করা হয়, ওই একই অভিজ্ঞতা অন্য প্রতিষ্ঠানে অন্য কোনো পণ্য উৎপাদন করার ক্ষেত্রেও ব্যবহার করার সুযোগ পায় সে। আচ্ছা স্যার। সময়ের সদ্ব্যবহার মানে হচ্ছে একই শ্রমিক যখন একই কাজ বারবার করে তখন সময়ের অপচয় হয় না, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন হয় না। ধরো ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, হিসাব বিভাগ, সব কাজগুলো যদি একজন শ্রমিককে করতে দেওয়া হয়, তখন ক্রয় বিভাগের কাজ করতে করে বিক্রয় বিভাগে যাওয়ার পর্যন্ত তাকে একটি সময় ব্যয় করতে হয়। তো এই সময় তাকে আর ব্যয় করতে হবে না যদি একই শ্রমিক একই কাজ বারবার করে। সময়ের অপচয় হবে কি তখন? না, হবে না। শ্রমিকের মজুরি বৃদ্ধি, শ্রমিকরা তখন একই কাজ করতে করতে যখন তার দক্ষতা বৃদ্ধি পাবে, তখন দক্ষতার স্বীকৃতি স্বরূপ তার বেতনও বৃদ্ধি করে দেওয়া হয়। এটা হচ্ছে শ্রমিকের মজুরি বৃদ্ধির ক্ষেত্রে ব্যাপার। আর 5 মিনিট আমরা ক্লাস করব। এরপরে শ্রম বিভাগের প্রকারভেদ দেখো, সরল বা পেশাগত শ্রম বিভাগ, জটিল শ্রম বিভাগ। এই জটিল শ্রম বিভাগকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, আর একটা হচ্ছে আঞ্চলিক শ্রম বিভাগ। একটু আমি সহজ ভাবে তোমাদেরকে একটু বলি। সরল বা পেশাগত শ্রম বিভাগ কি, যে 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 সকল কাজ একজন শ্রমিক শুরু থেকে শেষ পর্যন্ত করে শেষ করেন, সেই সকল শ্রম বিভাগকে বলা হয় পেশাগত শ্রম বিভাগ। যে সকল কাজ একজন শ্রমিক শুরু করেন এবং তার দ্বারাই শেষ হয়, ওই সকল শ্রম বিভাগকে বলা হয় পেশাগত বা সরল শ্রম বিভাগ। তোমাকে বুঝতে পারছো? স্যার একটা উদাহরণ দিলে ভালো হইতো স্যার। হ্যাঁ, একটা উদাহরণ হচ্ছে, ধরে নাও যে এই বস্তা উৎপাদন, অথবা হচ্ছে একটি কি বলবো এটাকে, একটু দাঁড়াও আমি উদাহরণটা তোমাদেরকে বলতেছি। এরা যেমন বলছে যে, হ্যাঁ, যেমন হচ্ছে যে, যেমন একজন উকিলের কথা বলছে, যে একজন উকিল একটা মামলা গ্রহণ করার পর শুরু থেকে শেষ পর্যন্ত তিনিই সম্পন্ন করেন, নাকি অন্য হচ্ছে এটাকে ভাগ ভাগ করে নেওয়া হয়, এরকম কিছু আছে? না স্যার। না। তারপরে ধরো একজন নাবিক, একজন কর্মকার, তারপরে অথবা হচ্ছে যে ওই যে মাটির হাঁড়ি পেতেল যিনি তৈরি করেন, তিনি মাটির হাঁড়ি পেতেল, হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত, হ্যাঁ, একজন কৃষক, তিনি শুরু থেকে শেষ পর্যন্ত তিনি এই কাজগুলো সম্পন্ন করেন। এটাকে বলা হয় সরল বা পেশাগত শ্রম বিভাগ। যিনি শুরু করেন, তিনি শেষ করেন, সেটা হচ্ছে সরল বা পেশাগত শ্রম বিভাগ। আর জটিল শ্রম বিভাগ কি, একটি পরিপূর্ণ পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় নানান কাজ বিভিন্ন ব্যক্তির উপর অর্পণ করা হয়, তখন তাকে জটিল শ্রম বিভাগ বলে। যে এক এক কাজ এক এক ব্যক্তি সম্পন্ন করেন, একটি কাজ মানে পরিপূর্ণ যে একটি বিষয় রয়েছে। যেমন আমরা যদি বলি বস্তা উৎপাদনের কথা বলি, একটু আগে যেটা বলছিলাম বস্তা উৎপাদনের কথা বলি, তাহলে বস্তা উৎপাদন করতে তোমাকে কি করতে হবে? প্রথমে পাট সংগ্রহ করতে হবে, পাট থেকে সুতা সংগ্রহ করতে হবে, এই সুতা আবার পরবর্তী প্রতিষ্ঠানে কাঁচামাল হিসেবে ব্যবহার হবে। এক প্রতিষ্ঠান চট উৎপাদন করবে, এই চট আবার আরেক প্রতিষ্ঠানে বস্তা উৎপাদন করার কাজে ব্যবহার করবে। তার মানে যিনি শুরু করেছেন তিনি কি শেষ করেছেন এখানে? না স্যার। না, শুরু করেছেন যিনি, তিনি শেষ করেননি। অর্থাৎ এই কাজটাকে সম্পন্ন করতে বিভিন্ন ভাগ করা হয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান এগুলো সম্পন্ন করছে। এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা জটিল প্রক্রিয়াগত শ্রম বিভাগ আর একটা হচ্ছে অসম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ। জটিল প্রক্রিয়াগত শ্রম বিভাগ কি, কোন একটি পণ্য উৎপাদনের সাথে জড়িত সামগ্রিক কাজকে বিভিন্ন প্রক্রিয়ায় বিভক্ত করে শ্রম বিভাগ করা হলে তাকে সম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ বলে। এই শ্রম বিভাগের আওতায় পূর্ববর্তী প্রক্রিয়া উৎপাদিত পণ্য পরবর্তী প্রক্রিয়ার কাঁচামাল হিসেবে গণ্য হয়। আমি যেমন একটু আগে বললাম যে প্রথম হচ্ছে যিনি পাট উৎপাদন করলেন, যে শ্রমিক পাট উৎপাদন করেছেন তিনি কিন্তু সুতা উৎপাদন করলেন না। এবার সুতো উৎপাদন করার জন্য একটি প্রতিষ্ঠানে আসতে হবে। যিনি সুতো উৎপাদন করলেন তিনি কিন্তু চট উৎপাদন করলেন না, তিনি আবার চট উৎপাদন করার জন্য আরেকটি প্রতিষ্ঠানে পাঠালেন। এই যে এক প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য অন্য প্রতিষ্ঠানের কাঁচামাল হিসেবে ব্যবহার হয়েছে, আলটিমেটলি একটি বস্তা উৎপাদন হলো। এটা হচ্ছে একটি জটিল প্রক্রিয়াগত শ্রম বিভাগ। এটা হচ্ছে সম্পূর্ণ হয়েছে, এটি হচ্ছে সম্পূর্ণ। আর অসম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ কি, যখন কোন দ্রব্যের উৎপাদন প্রক্রিয়াকে বিভিন্ন স্তরে বিভক্ত করে, প্রতিটি স্তরে বিভিন্ন শ্রমিক নিয়োগ করা হয় এবং কোন দ্রব্যের কোন স্তরে উৎপাদন সম্পূর্ণ হয় না, তখন তাকে অসম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ বলে। আলাদা আলাদা ব্যক্তি নিয়োগ করা হয়, একই জায়গায় সম্পূর্ণ হবে
কিন্তু আলাদা আলাদা ব্যক্তি নিয়োগ করা হয়। যেমন তোমরা যদি টেইলার্স এর দোকানে যাও, যিনি মাপ নেন, সাধারণত গ্রামের প্রতিষ্ঠানগুলো ভিন্ন, কিন্তু শহরের বড় বড় প্রতিষ্ঠানগুলোতে অথবা গার্মেন্টস ফ্যাক্টরির দিকে যাও, যেখানে যিনি যে স্তরে হচ্ছে শ্রমিকরা কাপড় কাটে, সেখানে কিন্তু সেলাই হয় না, সেলাই আবার আরেকটি সুইং সেকশনে যায়। যেখানে সুইং হয় সেখানে আবার বোতাম লাগানো হয় না, বোতাম লাগানোর জন্য আরেকটি জায়গায় যেতে হয়। আবার যেখানে বোতাম লাগানো হয় সেখানে কিন্তু আয়রন হয় না, সেখানে আবার আয়রন সেকশনে পাঠাতে হয়। একই প্রতিষ্ঠানে বিভিন্ন সেকশনে আলাদা আলাদা লোক নিয়োগ করে এই কাজগুলো সম্পন্ন করার নাম হচ্ছে অসম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। সৌম্য, অনন, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে আঞ্চলিক শ্রম বিভাগ। কি? বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য যে আলাদা আলাদা করে শ্রম বিভাগ করা হয় সেটাকে বলা হয় আঞ্চলিক শ্রম বিভাগ। কি বোঝা গিয়েছে? যেমন চা উৎপাদনের ক্ষেত্রে যদি আমরা বলি চা, তাহলে চা কোথায় ভালো হয়? মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, এই জায়গাগুলোতে ভালো চা উৎপাদন হয়। সুতরাং ওই চায়ের কাঁচামাল পাওয়ার জন্য ওই অঞ্চলটাকে আলাদাভাবে শ্রম বিভাগ করা হলো। বাংলাদেশে পাট ভালো উৎপাদন হয়, তাহলে পাটের জন্য ভালো। ইলিশ মাছ ভালো উৎপাদন হয়, তাহলে ইলিশ মাছের জন্য আলাদা আলাদা অঞ্চলকে, অর্থাৎ একটি দেশ হতে পারে, দেশের আলাদা আলাদা বিভিন্ন ভাগ হতে পারে, এই ভাগগুলোর জন্য আলাদা আলাদা শ্রম বিভাগ তৈরি করার নাম হচ্ছে আঞ্চলিক শ্রম বিভাগ। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। অনন? না স্যার। ওকে, তাহলে আমরা কি দেখবো? তোমাদের বাসার কাজ থাকবে যে শ্রম গতিশীলতা কাকে বলে, শ্রম বিভাগ কাকে বলে, শ্রম বিভাগ কাকে বলে। দুটো প্রশ্ন একসাথে দিয়েছি, একই রকম হয়েছে। এটা হবে শ্রম দক্ষতা কাকে বলে। 3 নম্বরটা শ্রম দক্ষতা কাকে বলে। 4 নম্বরটা হচ্ছে প্রভাব বিস্তারকের উপাদানগুলো তোমাদেরকে না দেখে বলতে হবে। জটিল শ্রম বিভাগ কাকে বলে, আঞ্চলিক শ্রম বিভাগ কাকে বলে। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করো, লিখে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এইচপি থাকবে। তো তোমাদের পরের ক্লাস যেহেতু শুরু হয়ে গিয়েছে মনে হয়, তো সেই ক্লাসের জন্য তোমরা রেডি হও, ঠিক আছে? 48 বাজে তো, 48 বাজে। হ্যাঁ, ঠিক আছে, আমাদের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।